মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 20,000 টাকা করার ঘোষণা প্রধানমন্ত্রীর। ইলেকট্রনিক পদ্ধতিতে ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন। অষ্টম দিনের করোনা টিকাদান কর্মসূচিতে সারা দেশে নিবন্ধনকারীদের ভিড়। শহরের চেয়ে গ্রামের মানুষের আগ্রহ কম। চতুর্থ দফায় ভাসানচরে গেলেন 2,000 রোহিঙ্গা। জাতিসংঘ ও দাতাদের আপত্তি থাকলেও বাড়ছে যাবার আগ্রহ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে ঢিল ছুঁড়ে গাড়ি থামিয়ে ডাকাতি ছিনতাই। 6 মাসে 7টি হত্যাকাণ্ড। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবন থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা ইলেকট্রনিক পদ্ধতিতে বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে মুক্তিযোদ্ধাদের আর 3 মাস পর পর ব্যাংক থেকে ভাতা সংগ্রহ করতে হবে না। প্রত্যেকের অ্যাকাউন্টে অনলাইন পদ্ধতিতে প্রতি মাসে ভাতা পৌঁছে যাবে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী মুজিব বর্ষের উপহার হিসাবে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, 12,000 থেকে 20,000 টাকা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ভাতা যারা পেতেন তাদেরকে এক কাতারে নিয়ে শিগগিরই সবার ভাতা 20,000 টাকা করে দেয়া হবে। বক্তব্যে মুক্তিযোদ্ধাদের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য 30,000 ঘর তৈরি করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া 470 উপজেলায় 3 তলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করার কথাও জানান সরকার প্রধান। সাধারণ মুক্তিযোদ্ধা এবং তারপরে যারা আছেন 12,000 টাকা পান, এরপর আবার কেউ 15, কেউ 20, সেটা না করে সবাই 20,000 টাকা থেকেই সবাই পাবেন। আর উপরে হয়তো যারা বীরশ্রেষ্ঠ তাদেরটা একটু আলাদা থাকলেও বা বীর উত্তম তাদের আলাদা আছে, কিন্তু বাকি আমি মনে করি সবাইকে একসাথে করে দেওয়াটা ভালো। আজও দেশের বিভিন্ন কেন্দ্রে করোনা টিকা নিতে আগ্রহীদের ভিড় দেখা গেছে। সকাল থেকে নিজ নিজ কেন্দ্রে যান অনলাইনে নিবন্ধনকারীরা। প্রতিদিনই নিবন্ধনকারীর সংখ্যা বাড়লেও টিকা গ্রহণে গ্রামের মানুষের আগ্রহ দেখা গেছে কম। লক্ষ্মীপুরে রোববার পর্যন্ত টিকা নিয়েছেন 11,000-এর বেশি মানুষ। এ পর্যন্ত নিবন্ধন করেছেন 21,500-এর বেশি। সকালে কেন্দ্রে গিয়ে টিকা নেন লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য AKM শাহজাহান কামাল ও তার পরিবারের সদস্যরা। জেলায় 52 বুথের মাধ্যমে প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলছে এই কর্মসূচি। সুনামগঞ্জে প্রথম দিকে টিকা নিয়ে অনীহা থাকলেও এখন বেশিরভাগ কেন্দ্রেই দেখা গেছে দীর্ঘ লাইন। এ পর্যন্ত টিকা নিয়েছেন 14,986 জন। সকলকে টিকা নিয়ে সুরক্ষিত থাকার আহ্বান জানিয়ে টিকা নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি। জেলায় এ পর্যন্ত টিকা নিয়েছেন 12,000-এর বেশি মানুষ। নিবন্ধন ও টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন। ঝিনাইদহেও বেড়েছে টিকা গ্রহণকারীর সংখ্যা। তবে শহরের মানুষের মধ্যে আগ্রহ বেশি থাকলেও গ্রামের মানুষের টিকা নিতে রয়েছে অনীহা। টিকা গ্রহণকারীদের মধ্যে এখন পর্যন্ত কারো শরীরে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর পাওয়া যায়নি। শুনেছি যে ফ্রি হাসপাতাল ফ্রি ভ্যাকসিন দিচ্ছে, করোনা ভ্যাকসিন দিচ্ছে। তা আমার কয়েছে অনেক লোকে যা নেওয়ার কথা, আমার আছে ওই আমি আছে নেওয়ার ইচ্ছা নেই, আমি যাইনি নিতে। আমার মনে হয় সবার ভ্যাকসিনটা দেওয়া উচিত আর কি। সার্বিকভাবে পরিস্থিতি খুব ভালো। আমাদের এখানে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখছেন। যারা এমনিতে ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে পারেন নাই বা পারবেন না, তারা আমাদের এখানে আসতে পারেন। আমরা সরাসরি এখান থেকে রেজিস্ট্রেশন করে আমরা ভ্যাকসিন দেওয়ানোর ব্যবস্থা করব। আচ্ছা, আজকে টিকা নিলাম, আমার খারাপ লাগছে না। আমি 5 মিনিট রেস্ট নিয়েই বের হয়ে আসলাম। আমি অনুরোধ করব নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন এরিয়ার সকল নাগরিককে আসুন, টিকা দিন। টিকা অত্যন্ত সেফ, ভয়ের কোনো কারণ নাই। করোনা টিকা কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আজ পর্যন্ত চট্টগ্রামে ঠিক কত সংখ্যক মানুষ টিকা গ্রহণের আওতায় এসেছেন? এবং আমরা যেমনটি খবরে জানাচ্ছিলাম যে শহরের চাইতে গ্রামের মানুষের টিকা গ্রহণে অনীহা বেশি, এর মূল কারণ আসলে কি?
শুরুতে বলে রাখি যে আসলে আজকে পর্যন্ত কতজন চট্টগ্রাম মহানগর এবং উপজেলাগুলোতে দিয়েছে টিকা দিয়েছে সেটির পরিসংখ্যান এখনও পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমরা গতকালকে তথ্যটা বলতে পারি। গতকালকে পর্যন্ত চট্টগ্রামের মহানগর এবং ১৪টি উপজেলায় ৭৪,৯০৩ জন টিকা নিয়েছেন এবং গতকালকেই ১৭,০০১ ব্যক্তি করোনা টিকাটি গ্রহণ করেছেন। আমরা একটি বলতে চাই যে আসলে বেশ কিছুক্ষণ আমরা নিউজেও শুনছিলাম যে করোনা টিকা গ্রহণের ব্যাপারে আসলে গ্রামের মানুষের মধ্যে এক ধরনের উঠে আছে। এটি নিয়ে আসলে আমি বেশ কিছুক্ষণ আগে চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বির সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে করোনা যখন সারা দেশে মহামারী আকার ধারণ করেছিল আজ থেকে ৭-৮ মাস আগে, তখন নগরবাসীদের মধ্যে যে ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল ঠিক একইভাবে একই উল্টো চিত্রটি দেখা গিয়েছিল গ্রামে। সেখানে আসলে করোনার যে একটি করোনা হলে অনেকের কেউ কেউ মারা যেতে পারে না, এমন একটি ভয়ানক পরিস্থিতি যে রয়েছে সেটি নিয়ে আসলে তাদের খুব বেশি মাথা ব্যথা নেই এবং তিনি মনে করছেন সেই একই কারণে এখন বর্তমানে আসলে নগরীতে যে ধরনের টিকা নেওয়ার জন্য মানুষের হাহাকার রয়েছে, গ্রামের চিত্রটি আসলে একেবারেই উল্টো। আমি যদি একটু বলি যে এ পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ি এবং সন্দ্বীপ এই দুটি উপজেলায় ফটিকছড়িতে এ পর্যন্ত টিকা নিয়েছেন ৯৯৮ জন এবং সন্দ্বীপে টিকা নিয়েছেন ৬২০ জন। ঠিক অন্যান্য যে উপজেলাগুলো সেগুলো কোথাও কোথাও ১,০০০, ১,৫০০ কিংবা ২,০০০ পর্যন্ত ব্যক্তির সংখ্যা আমরা পাচ্ছি, কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে যেটি হওয়ার কথা ছিল সেটি পাচ্ছি না। এর কারণ হিসেবে আসলে সিভিল সার্জন যেটি বলছেন সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে তারা আসলে উপজেলা পর্যায়ে যারা আছেন তাদেরকে করোনা দেওয়ার ব্যাপারে যে পরিমাণ প্রচারণা চালানোর কথা সেটি আসলে প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। যথেষ্ট বুথও তাদের জন্য রাখা হয়েছে রেজিস্ট্রেশন যাতে করতে পারে সেই বিষয়ে তাদের আসলে যথেষ্ট ভলান্টিয়ার মজুদ তারা রেখেছেন এবং তারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু তিনি মনে করছেন যে সেখানে যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন তারা যদি এই বিষয়ে সরকারি যে নির্দেশ প্রচার প্রচারণা তার পাশাপাশি তারা যদি ব্যক্তিগতভাবে সেখানকার লোকজনকে উৎসাহ দিতেন, বিষয়টি নিয়ে তাদেরকে জানাতেন, তাহলে হয়তো এই আগ্রহটি বাড়ত। এবং আপনি আমাদের সাথেই থাকুন, আমরা একটু ঘুরে আসি সুনামগঞ্জে। সেখানে আছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, টিকা যখন থেকে দেয়া শুরু হলো, শুরুর দিকে আমরা দেখেছি সুনামগঞ্জে মানুষের মধ্যে একটু আগ্রহ কম ছিল, এখন দিন যত যাচ্ছে আগ্রহ ততটাই বাড়ছে। আজ এখন পর্যন্ত ঠিক কতজন মানুষ টিকা গ্রহণ করেছেন সুনামগঞ্জে? দেখুন, 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে সুনামগঞ্জে কিন্তু টিকাদান প্রক্রিয়া শুরু হয়েছে। তো প্রথম এবং দ্বিতীয় দিন আমরা দেখেছি খুব একটা মানুষের মধ্যে আগ্রহ ছিল না বললেই চলে। তারপর থেকে কিন্তু আজকে পর্যন্ত সুনামগঞ্জের সুনামগঞ্জের মধ্যে 20টি কেন্দ্র রয়েছে, 20টি কেন্দ্রের মধ্যে 40টি বুথে কিন্তু টিকাদান কার্যক্রম চলমান আছে। তো আমরা গত 5 থেকে 6 দিন যাবত আমরা দেখছি সুনামগঞ্জের যে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি লম্বা লম্বা লাইন দাঁড়িয়ে কিন্তু লাইন করে কিন্তু টিকা যারা দিতে আগ্রহী তারা কিন্তু টিকা নিচ্ছেন। তো আমি কথা বলেছিলাম সিভিল সার্জন মোহাম্মদ শামসুদ্দিনের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে আজকে সকাল পর্যন্ত, অর্থাৎ আজকের খবরটা এখন আমরা পাইনি যেহেতু বিকাল 4টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলেছে। তো সকাল পর্যন্ত অর্থাৎ গতকালকে পর্যন্ত 15,000 মতো টিকা নিয়েছেন মানুষ, আর এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়েছে 17,300 জন। তার মানে বলা যায় সুনামগঞ্জের মতো একটি হাওর অঞ্চলের যে মানুষ আসলে প্রথম দিকে যে অবস্থা ছিল আসলে টিকাদান নিয়ে নিশ্চয় প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, এই টিকাটা তারা কি নিবে কি নিবে না, এটা একটা প্রতিক্রিয়া ছিল। এখন বলা যায় যে মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। আর আমি আজকে সকালের কথা যদি বলি, আমি আজকে সকালে 2টি কেন্দ্রে গিয়েছিলাম, সুনামগঞ্জ সদর হাসপাতাল কেন্দ্র এবং বিশ্বম্বরপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমরা দুটো কেন্দ্রই দেখেছি আসলে যে মানুষের যে ভিড় রয়েছে এবং মানুষ খুব আগ্রহ নিয়ে এই টিকাটা দিচ্ছেন। তো যারা আসছেন তারা অন্যদেরকে উৎসাহ করছেন, আমরা এমনটাও দেখেছি যে এই টিকাটা নেওয়ার জন্য। আর বিশেষ করে আমি যদি বলি একটু হাওর অঞ্চলের কথা যদি বলি, অর্থাৎ তাহিরপুর, ধর্মবাসা এইসব উপজেলার খবর আমরা নিয়েছি। এইসব উপজেলায় তুলনামূলকভাবে জেলা সদর থেকে একটু কম, যদিও একটু কম, তারপরে কিন্তু স্থানীয় যে সুশীল সমাজের মানুষ রয়েছে তারা বলছেন যে স্বাস্থ্য বিভাগ থেকে যদি আরেকটু প্রচারণা করা যায় তাহলে কিন্তু হয়তোবা এই যে টিকাদানের যে আগ্রহটা আরেকটু বৃদ্ধি পাবে। এই বিষয়ে আমি সিভিল সার্জন এবং আহসান রিটন, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কেন্দ্রে গিয়ে করোনা টিকা নিতে নানা অসুবিধা দেখছেন প্রতিবন্ধীরা, এজন্য উঠছে তাদের জন্য বাড়িতে টিকা দেওয়ার দাবি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো ব্যবস্থার চিন্তা নেই।
আর এক্ষেত্রে আছে নানা জটিলতাও। মিরপুরের কর্মজীবী মহিলা হোস্টেলে থাকেন ফুলমতি। তাকে চলাচল করতে হয় হুইল চেয়ারে, গাড়িতে ওঠানামায় নিতে হয় অন্যের সহায়তা। তাই কেন্দ্রে গিয়ে করোনা টিকা নেওয়ার বিষয়টি বেশ কঠিন তার জন্য। এত দূর যাইতে হলে নিশ্চয়ই আমাকে সিএনজি কিংবা রিক্সাতে যাইতে হবে। আমি রিক্সা বা সিএনজিতে ট্রান্সফার হতে পারি না, সেখানে আমার একটা বাধা। আর যাইতে হলে কারো সহযোগিতা নিতে হবে। শুধু ফুলমতি নন, কেন্দ্রে যাওয়ার ঝক্কির চিন্তায় টিকা নেওয়ার উৎসাহে ভাটা পড়ছে শারীরিক প্রতিবন্ধকতার শিকার আরও অনেকের। কেন্দ্রে নিয়ে গিয়ে দিতে গেলে তো অনেক ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয়। যেমন আমি এই বাচ্চাটাকে নিব, গাড়িতে উঠাবো, গাড়িতে বসে ঠিকমতো বসে থাকতে পারে না। কোথায় টিকা দেওয়া হচ্ছে সেই কেন্দ্র খুঁজে বের করতে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদেরকে অসুবিধায় পড়তে হচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রের সামনে চিহ্ন থাকা উচিত। পাশাপাশি গ্রামের লেখাপড়া না জানা বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য অনলাইনে নিবন্ধন করাটা কঠিন। এই অবস্থায় যাদের কেন্দ্রে যাওয়া কঠিন, বাড়িতে গিয়ে টিকা দেওয়ার দাবি উঠছে তাদের জন্য। বিশেষ করে যারা গুরুতর প্রতিবন্ধী ব্যক্তি, তাদের জন্য আপনাকে প্রয়োজনে তাকে যদি বাসায় যেয়ে দিতে হয় সেটা আপনাকে দিতে হবে। হোমে এসে যেমন স্বাস্থ্যকর্মীরা আছেন, তারা যদি তাদের এলাকার বা কমিউনিটিতে যে ডিজেবল আছে তাদের কিছু জরিপ করে তাদেরকে বাসায় বাসায় গিয়ে রেজিস্ট্রেশনটা করায় বাসায় টিকাটা দেওয়া যায় কিনা। অটিজম তাদের দেখলে বোঝা যায় না সমস্যা আছে। দেখা যাবে যে একটা মানুষকে ছুঁল, ওরা বুঝলো না যে ও একটা স্পেশাল চাইল্ড, ওরা হঠাৎ করে রিঅ্যাক্ট করে ফেলতে পারে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে শারীরিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনার চিন্তা নেই। আর বাড়িতে গিয়ে টিকা দেওয়ার ক্ষেত্রে রয়েছে নানা জটিলতাও। যে কোনো আনওয়ান্টেড সিচুয়েশন বা রিঅ্যাকশন যে কোনো কিছু হলে সেখানে একটা ম্যানেজমেন্ট কমিটিও আছে। তো এইগুলো আমাদের আসলে তো আমরা বাসায় যেয়ে পারবো না, এটা হোম সার্ভিস, এটা দেওয়া যাবে না। এই যা টিকা জানের যে পদ্ধতি, তাতে বর্তমানে আমাদের হোম সার্ভিসের কোনো পরিকল্পনাই করা হয়নি আসলে। সরকারের হিসাব অনুযায়ী 12 রকমের প্রতিবন্ধী আছে দেশে, আর তাদের সংখ্যা 22 লাখেরও বেশি। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 11 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 7 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,285 জনের। 210টি ল্যাবে 24 ঘন্টায় 14,138 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 446 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.15%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,41,038 জনে। সুস্থ হয়েছেন আরও 641 জন। এ নিয়ে মোট সুস্থ 4,87,870 জন। দেখছেন সমগ্র বাংলাদেশ। একটা বিরতির পর ফিরছি। চতুর্থ দফার প্রথম ধাপে আজ ভাসানচরে গেলেন আরও 2,000 রোহিঙ্গা। সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে তাদের ভাসানচরে পৌঁছে দেওয়া হয়। এর আগে রোববার তাদের উখিয়া আশ্রয় শিবির থেকে চট্টগ্রামে নেওয়া হয়। রাতে রাখা হয় BAF শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, 5টি জাহাজে করে তাদের ভাসানচরে পৌঁছে দেওয়া হয়েছে। চতুর্থ দফায় ধাপে ধাপে আরও প্রায় 4,000 রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হবে বলেও জানিয়েছেন স্থানান্তর প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তারা। এর আগে 3 দফায় প্রায় 7,000 রোহিঙ্গা ভাসানচরে যায়। শান্তি আছে শান্তি হলে তোমার এত মনে হইলে তোমার আয়োগ আর শান্তি শান্তি ওখানে যাচ্ছে, ওখানে বলে শান্তি করে থাকতে পারে আর ভালো করে চলতে পারে। এখানে ভালো খাবার দিচ্ছে, ভালো আমাদেরকে চালাচ্ছে, সেখানে তাই আমরা চলে যাচ্ছি, যেখানে আমরা শান্তি ভাবনা করে থাকতে পারি। পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকায় ভাসানচরে যেতে আগ্রহ বাড়ছে রোহিঙ্গাদের। কক্সবাজার আশ্রয় শিবির থেকে চতুর্থ ধাপে যাচ্ছে আরও 4,000 রোহিঙ্গা। এখনও এ নিয়ে আন্তর্জাতিক দাতাদের আপত্তি থাকা দুঃখজনক বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ভাসানচরে মানবিক সহায়তা কর্মসূচি চালুর প্রস্তাব দেওয়ার পরও সাড়া দিচ্ছে না জাতিসংঘের সংস্থাগুলো। কক্সবাজারে প্রায় 8.5 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে 6,500 একর জমিতে। RRCর হিসেবে প্রতি বর্গ কিলোমিটারে বাস করছে 30 থেকে 40,000 রোহিঙ্গা। সে তুলনায় ভাসানচর স্বর্গ বলে মন্তব্য করেছে এখানে আসা সদ্য রোহিঙ্গারা। প্রশিক্ষণ দিয়ে মনে করো হাঁস মুরগি খেত খেলা করি পারলাই ইয়া বেশি পালা করছে ইয়ার মানে আর দেশত তো মানে কি এলে শিক্ষা দেবে না ভাই, এর দিয়ে শিক্ষা দেবে দিয়ে নিরাপদ আছি। এখন মেয়েটারে ছেলে মেয়ালে অনেক ভালো আছি। এখন ওখান থেকে রাত্রি ঘুমাই পারি নাই।
অনেক নিরাপদ দিছে, আমাদের সেনাবাহিনী আছে বা র্যাব আছে বা নেভি আছে বা পুলিশ আছে, মানে যেখানে আমাদের ইয়ানের পরিবেশ ভালো। এই আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতে কাজ করছে 25টি দেশীয় এনজিও। কিন্তু বারবার প্রস্তাব দেওয়ার পরও ভাষাঞ্চলে যেতে সম্মতি দেয়নি জাতিসংঘ। এ নিয়ে আক্ষেপও আছে সরকারের। তারা দিনে দিনে খালি জিনিস ঢুকাচ্ছে, তো দিস ইজ খুব দুঃখজনক। এগুলো দেশ শুড, এখানে তারা আসছে ওদের সাহায্য করার জন্য, ওরা যেখানেই যাক, দিস ইজ আওয়ার ডিসিশন, যেখানে যাক ওখানে কি সাহায্য করা উচিত, কিন্তু তারা মাঝখানে যথেষ্ট মানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। 1 লাখ রোহিঙ্গার জন্য তৈরি 120টি ক্লাস্টার বা গুচ্ছগ্রামে মাত্র 17টি ব্যবহার হচ্ছে এখন। চতুর্থ ধাপে আসা রোহিঙ্গাদের নিয়ে মোট সংখ্যা দাঁড়াবে 11,000-এ। প্রকল্প পরিচালক জানান, ভাষাঞ্চল নিয়ে রোহিঙ্গাদের আগ্রহ বাড়তে থাকলে 13,000 একর দ্বীপে আশ্রয়ণ প্রকল্পের পরিধি বাড়ানো যেতে পারে। স্থান সংকুলন করা সম্ভব। এখানে আমাদের বর্তমান যে এমব্যাকমেন্ট, যে বাঁধের ভিতরেই সেফলি আমরা 1 থেকে 1.5 লাখ আরও অতিরিক্ত আনা যাবে যদি স্থাপনা করা হয়। রাতের বেলায় কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে ছিল টিমটিমে আলো আর সৌর বিদ্যুতে আলোকিত ভাষাঞ্চল, যা উন্নত করেছে রোহিঙ্গাদের জীবনমান। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাষাঞ্চল, নোয়াখালী। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের পোড়াবাড়ি থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে চালক পথচারীদের। সন্ধ্যার পর নানা কৌশলে গাড়ি থামিয়ে চলে ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা। গত 6 মাসে এই পথে ঘটেছে 7টি হত্যাকাণ্ড। এমন পরিস্থিতিতে ওই এলাকায় টহল জোরদারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা ময়মনসিংহ সড়কের 8 কিলোমিটার রাস্তা পড়েছে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের মধ্যে। সন্ধ্যার পর রাস্তাটি আতঙ্কের জায়গা হিসেবে পরিচিত চালক ও পথচারীদের কাছে। রাস্তায় সড়কবাতি থাকলেও তা নষ্ট, আর 2 বছর আগে বসানো সিসিটিভি ক্যামেরার এখন অস্তিত্ব নেই। এই সুযোগে জঙ্গলে অবস্থান নিয়ে ইট পাথর ছুঁড়ে যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে চলে ডাকাতি, ছিনতাই। গত 2 মাসে অন্তত 20টি ডাকাতি হয়েছে এখানে। ঢিল চুরা মারে, পাথর দিয়া মারে, রড দিয়া মারে, অনেক সময় আমরা আমাদের গ্লাস ভেঙে যায়। গলাকাইটা মোটরসাইকেল নিয়ে চলে গেছে। ডাকাত দলেরা রেগুলার নিয়মিত এরকম ডাকাতি হয় দিকটা। এখানে কোনো সিকিউরিটিরও ব্যবস্থা নাই, দেখেন কোথাও সিসি ক্যামেরা নাই, তারপর লাইট নাই। সংঘবদ্ধ ডাকাতদের হামলায় গত 6 মাসে পুলিশ সদস্য সহ প্রাণ হারিয়েছেন 7 জন। এসব ঘটনায় সম্প্রতি র্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন 2 ডাকাত। এছাড়া গত 1 বছরে 60 ডাকাত ও হত্যা মামলার 8 আসামি গ্রেপ্তার হয়েছে। র্যাবের উপস্থিতির ফলে এখানে যে ডাকাতিটা বা হত্যাকাণ্ড অনেকাংশেই কমে এসেছে এবং বেশ কিছু হত্যাকাণ্ড র্যাব আইডেন্টিফাই করে প্রকৃত যে হত্যাকারী তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে। এখানে আমাদের টহল জোরদার করা হয়েছে যেন এখানে কেউ কোনো রকম ডাকাতি বা অন্য কোনো অপরাধ কার্যক্রম ঘটাতে না পারে। রাস্তাটিতে সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর দাবি জানিয়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একটা বিরতি নিচ্ছি, আর বিরতির পর ফিরে এসে যা থাকছে। কলেজ পরিবর্তনের দাবিতে রংপুর নর্দার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন। এমবিবিএস পাশ করেও সনদ না পাওয়ায় বিপাকে 330 শিক্ষার্থী। বাংলাদেশি হত্যার দায়ে প্রথমবারের মতো বিচার হলো সৌদি আরবে। গৃহকর্মী আবিরন বেগম হত্যা মামলার প্রধান অভিযুক্ত সৌদি নাগরিক গৃহকর্ত্রী আয়েশা আল জিজানিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। রিয়াদের ক্রিমিনাল কোর্ট রোববার এ রায় ঘোষণা করে। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রায়ে আয়েশাকে ইচ্ছাকৃত হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়, আর গৃহকর্তা বাসেম সালেমের বিরুদ্ধে আলামত ধ্বংসের অভিযোগে আবিরনকে বাসার বাইরে বিভিন্ন জায়গায় কাজে পাঠানো এবং চিকিৎসার ব্যবস্থা না করার অভিযোগে 3 বছর 2 মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে 50,000 সৌদি রিয়াল জরিমানাও করা হয়েছে। কলেজ পরিবর্তনের দাবিতে 1 সপ্তাহ ধরে আন্দোলন করছেন রংপুর নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কলেজটির
বিএমডিসির রেজিস্ট্রেশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না থাকায় ভোগান্তির জেরে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তারা জানান, এমবিবিএস পাশ করেও 1 বছরের বেশি সময় ধরে ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন না তারা। এ নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেও মিলছে না ফল। জনপ্রতি প্রায় 30 লাখ টাকা দিতে হয়েছে দাবি করে শিক্ষার্থীদের অভিযোগ। অনুমোদন জটিলতা কাটাতে বছরের পর বছর ধরে কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ স্থাপন নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ সুবিধার ঘাটতির কারণে 2017 সালে রংপুর নর্দার্ন মেডিকেলে শিক্ষার্থী ভর্তির ওপর স্থগিতাদেশ জারি করা হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, 1 সপ্তাহর মতো চলছে আন্দোলন। এতদিন কেন এই আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে? সমস্যা সমাধানে কোনো ধরনের ব্যবস্থা কর্তৃপক্ষ কেন নেয়নি, এ বিষয়ে তারা কি বলছে? দেখুন, গত 10 দিন ধরে কিন্তু যারা এই আন্দোলনে নামবে, 10 দিন আগে কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাদেরকে নোটিশ দিয়েছেন যে তারা যারা হোটেলে থাকবেন, হোস্টেলে থাকবেন, তাদের হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু তারপরে তারা তাদের যে লেখাপড়ার সময়টুকু শেষ হয়ে গেছে, অর্থাৎ 5 বছর পেরিয়ে গেছে, এখন তারা ইন্টার্ন করবেন, ডাক্তার হবেন, চিকিৎসক হবেন, তারা এখান থেকে বের হয়ে অন্য কলেজে তারা ইন্টার্ন করবেন। কিন্তু সেই বিষয়টি লক্ষ্য করে কিন্তু কলেজ কর্তৃপক্ষ গত 1 সপ্তাহ ধরে তারা এখান থেকে লাপাত্তা হয়েছেন। প্রায় শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী প্রায় 70 কোটি টাকা নিয়ে তারা হাতিয়ে নিয়ে তারা এই কলেজ থেকে চলে গেছেন। কলেজে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা আন্দোলন করছেন তারা কিন্তু বিভিন্ন পোস্টারে বিভিন্নভাবে কথা লিখেছেন। তাদের যে টাকা নিয়ে যাওয়ার পরে তাদেরকে মাইগ্রেশন দেওয়ার কথা, কিন্তু তাও না দিয়ে যারা নতুন করে আবার ভর্তি হয়েছেন তাদেরও কিন্তু এখন পর্যন্ত কিছু দিচ্ছে না। নতুন যারা ভর্তি হয়েছেন তাদের জন্য যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেটিও আসলে কলেজ কর্তৃপক্ষ না করেই এই কলেজ ছেড়ে তারা বিভিন্ন জায়গায় চলে গেছেন। তবে একটু আগে আমি কলেজের কর্তৃপক্ষের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম মোবাইল ফোনে, তারা কিন্তু মোবাইল রিসিভ করেনি। আর তার আগে আমাদের সঙ্গে কথা হয়েছে কলেজ কর্তৃপক্ষ একজন পরিচালক, তার নাম লাভলি বেগম, তার সঙ্গে কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছেন তারা বিভিন্ন উস্কানিতে এইসব শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে, তারা এটার ব্যবস্থা গ্রহণ করছেন, এটি আসলে বলা হচ্ছে। তবে আজকে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এসেছেন এখানে, এনায়েত হোসেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছেন যে এই সব শিক্ষার্থীর যে আবেদন রয়েছে, অর্থাৎ তারা যে মাইগ্রেশন চাচ্ছে, এটির কারণে এটি আসলে মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় তারা এই বিষয়টি ভালোভাবে দেখবেন, দেখার পরে এই শিক্ষার্থীদের কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় সেটি আসলে বলা হচ্ছে। তারপরেও আমরা এখানে তো দেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরা রয়েছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থী, তারা আসলে এখন কোথায় থাকছেন বা তাদের ভোগান্তি তো আরো বেশি? দেখুন, নেপালি শিক্ষার্থীদের গতকাল রাত্রে কিন্তু হোস্টেল ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছে। তারা নেপালি শিক্ষার্থীরা থানায় গিয়েছিলেন, থানা পুলিশে শরণাপন্ন হয়েছে, পুলিশকে সাথে করে নিয়ে আসে আবার হোস্টেলে তারা ওঠার চেষ্টা করেছেন, হোস্টেলে তালা মেরেছে। এইসব শিক্ষার্থীরা তারা বিভিন্ন অর্থাৎ শিক্ষার যে ম্যাচ রয়েছে সেখানে তারা অবস্থান করছেন, তাদের খাওয়া নাই নেওয়া নেই, এটি নিয়ে আসলে তারা আন্দোলন করে চালিয়ে যাচ্ছেন। একটু আগে আবার নেপালি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে তাদের অবস্থা এমনই এখন খারাপ হয়ে গেছে, তারা কোথাও যেতে পারছেন না এই মাইগ্রেশনের কারণে। কারণ এই মাইগ্রেশন ছাড়া তারা কখনো কোনো কলেজে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, এটি আসলে বলা হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রেখেছে, এই আন্দোলন তারা চালিয়ে যাবে। এই আন্দোলন যদি কোনো কর্তৃপক্ষর টনক না নড়ে, তারা রাজশাহী পর্যন্ত যাবে আন্দোলন চালাতে এবং ঢাকা যাবে এই আন্দোলন চালাতে। কারণ এখানে 330 জন শিক্ষার্থী রয়েছে, যার টাকার পরিমাণ তারা বলেছে যে প্রায় 70 কোটি টাকার উপরে নিয়ে চলে গেছেন। এখন পর্যন্ত যারা 5 বছর পেরিয়ে গেছে, যারা শিক্ষার্থীর তাদের জীবন, তারা এখন অর্থাৎ চিকিৎসক হওয়ার পথে, তাদের কিন্তু আর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ হচ্ছে না। আর যারা নতুন ভর্তি হয়েছে তাদেরও একই অবস্থায় রয়েছে, তারা সকাল থেকে বিকাল পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। এটি আসলে রংপুর ডেন্টাল প্রাইভেট মেডিকেল কলেজের সামনেই। সহকর্মী নজরুল ইসলাম জানাচ্ছিলেন রংপুর থেকে। আর এরই সাথে সমগ্র বাংলাদেশে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। বগুড়ায় 2.5 বছর ধরে বন্ধ ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড বিতরণ, পরীক্ষায় উত্তীর্ণ হয়েও রাস্তায় ভোগান্তিতে চালকরা। কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক সিদ্দিক মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1 এর বিচারক মোহাম্মদ রহিম সকালে এ রায় ঘোষণা করেন। মামলায় আরও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এদের মধ্যে 2 জন পলাতক। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে 2 লাখ ও
যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 2016 সালের 22 জানুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা হামলা চালিয়ে সিদ্দিক মিয়াকে হত্যা করে। এদিকে জামালপুরের বকশীগঞ্জে জুয়া খেলায় বিরোধের জেরে হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে জেলার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন। 2014 সালে জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে আক্কাস আলীকে খুন করে আসামিরা। রায়ে 5 জনকে খালাস দেওয়া হয়েছে। না বিআরটিএ কর্মকর্তারাও। বগুড়ায় প্রতিদিন ড্রাইভিং লাইসেন্সের আবেদন জমা পড়ে 200-রও বেশি। লিখিত, মৌখিক ও ব্যবহারিক এ 3 ধাপে পরীক্ষায় উত্তীর্ণদের জমা দিতে হয় নির্দিষ্ট ফি। তবে সব নিয়ম মেনেও 2.5 বছর ধরে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পাচ্ছেন না বগুড়ার চালকরা। স্মার্ট কার্ড বিতরণের জন্য বিআরটি এর সাথে যে প্রতিষ্ঠানের চুক্তি ছিল তা বাতিল হওয়ায় এই ভোগান্তি। প্রায় 30,000 বৈধ লাইসেন্সধারী কাজ চালাচ্ছেন বায়োমেট্রিকের রসিদ বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে। এ নিয়ে নানা সময় রাস্তায় ভোগান্তিতে পড়ার অভিযোগ তাদের। এছাড়া প্রায় 2 মাস ধরে বায়োমেট্রিক মেশিনটি নষ্ট হয়ে পড়ে থাকায় মিলছে না বায়োমেট্রিক রসিদও। 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে, ওনারা বলে যে টেন্ডার হবে, টেন্ডার যেটা আগে ছিল সেটা বাতিল হয়ে গেছে, আবার নতুন করে টেন্ডার হবে, তারপরে আপনাদের এগুলো পাবেন। ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে না, এটা কারণটা আমরা জানি না। আমাদের একটা অ্যাকনোলেজমেন্ট, একটা স্লিপ দিয়ে রাখতেছে, কিন্তু এক পাতলা একটা কাগজ, এটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে, হারায় যেতে পারে। যখন হারায় যাবে তখন আমরা কি করব? বায়োমেট্রিক মেশিন নষ্ট হয় প্রতিদিন অন্তত 120 জন সেবা প্রার্থী সেবা পাচ্ছে না বলে জানিয়েছেন বিআরটিএ কর্মকর্তারা। আর স্মার্ট কার্ডের জন্য মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের সাথে চুক্তি হলেও কবে নাগাদ বগুড়ায় কার্ড আসবে তা নিশ্চিত নয়। ভেন্ডর চেঞ্জ নিয়ে এটা হয়েছে, তাদের আগের ভেন্ডরের মেয়াদ শেষ, নতুন ভেন্ডর নিয়োগের জন্য এটা হয়েছে। বগুড়াতে প্রায় 30,000-এর অধিক লাইসেন্স পেন্ডিং আছে। তা আমরা প্রতিদিন গ্রাহকদের স্লিপ বাড়ায় দিচ্ছি ডেট, তারা যাতে রাস্তায় ভোগান্তি না হয়। এদিকে ডিজিটাল কার্যক্রম বন্ধ থাকলেও চালকদের পরীক্ষা নিয়ে কাজ এগিয়ে রাখার কথা জানিয়েছেন পরিদর্শকেরা। আমরা পরীক্ষা নিচ্ছি, আর বায়োমেট্রিক্সটা আমাদের ডিভাইসটা আপাতত নষ্ট হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ঠিক হবে। তো ঠিক হওয়ার পরে হয়তো আমরা বায়োমেট্রিক্সটা আবার কন্টিনিউয়াস করতে পারবো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাস্তায় ভোগান্তি কমাতে ট্রাফিক সার্জেন্টদের বিশেষ নির্দেশনা দেওয়ার অনুরোধ চালকদের। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উপলক্ষে যশোরের নাভারণে অনুষ্ঠিত হলো ভলিবল প্রতিযোগিতা। রোববার বিকালে উপজেলার ডিগ্রি কলেজ মাঠে প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় 8টি দল। ফাইনাল খেলায় নাভারণ ভলিবল ক্লাবকে 2-1 সেটে হারিয়ে বেনাপোল ভলিবল একাডেমি চ্যাম্পিয়ন হয়। খেলাটি দেখতে আশপাশের এলাকা থেকে নানা বয়সী মানুষ জড়ো হয়। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গ্রাম পর্যায়ে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা 20,000 টাকা করার ঘোষণা প্রধানমন্ত্রীর। ইলেকট্রনিক পদ্ধতিতে ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন। 8ম দিনের করোনা টিকাদান কর্মসূচিতে সারা দেশে নিবন্ধনকারীদের ভিড়। শহরের চেয়ে গ্রামের মানুষের আগ্রহ কম। 4র্থ দফায় ভাসানচরে গেলেন 2,000 রোহিঙ্গা। জাতিসংঘ ও দাতাদের আপত্তি থাকলেও বাড়ছে যাবার আগ্রহ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ঢিল ছুঁড়ে গাড়ি থামিয়ে ডাকাতি ছিনতাই। 6 মাসের 7টি হত্যাকাণ্ড। স্টিকি ক্লিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। শেষ করছে আজকে সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।